নমস্কার। রাজ্যেও বিকশিত কৃষি সংকল্প অভিযান আগামীকাল থেকে শুরু হচ্ছে। তার যে উদ্যোগ, ভাবনা, দৃষ্টিভঙ্গি তা রাজ্যের কৃষকদের কাছে তুলে ধরার ক্ষেত্রে যে প্রচার অভিযান সেটা মূলত শুরু হচ্ছে। 12 দিনের এই আয়োজনের আগামীকাল সূচনা পর্বে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং থাকবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। দাবি প্রশাসনিক স্তরে খবর, এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আগামী 12 জুনের মধ্যে কোনো না কোনো দিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও রাজ্যে আসতে পারেন, তবে তা চূড়ান্ত হয়নি, আলোচনার মধ্যে আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাজ্যে আসতে পারেন এই আয়োজনে অংশগ্রহণ করার ক্ষেত্রে। 864টি গ্রামে বা এলাকায় সেখানে এই কৃষি রথ বা কৃষি যে অভিযান কর্মসূচি তার বার্তা সেখানে পৌঁছে দেওয়া হবে। প্রায় রাজ্যের সবকটি জায়গায় পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করা হবে। 1100-1100-ও বেশি সেখানে গ্রাম রয়েছে। সেই গ্রামগুলোতে রাজ্যের কৃষকদের নিয়ে যে প্রচার অভিযান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে, সবকটি গ্রামের কৃষকদের কাছে সরকারের ভাবনা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি তুলে ধরার ক্ষেত্রে প্রয়াস নেওয়া হয়েছে। মোটামুটিভাবে রাজ্যের সবকটি নির্বাচিত যে সংস্থা প্রতিনিধিরা আছেন, যারা নির্বাচিত প্রতিনিধির মধ্যে যারা পদাধিকারী আছেন, তাদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সবকটি বৈঠক থেকে রাজ্যের সর্বত্র কোনো না কোনো আয়োজনে উপস্থিত থাকতে রাজ্যের মন্ত্রিসভা সদস্য, বিধায়ক এবং অবশ্যই বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি যারা পঞ্চায়েত স্তরে আছেন, জেলা পরিষদে আছেন, কিংবা বলা যেতে পারে গ্রাম পঞ্চায়েতে আছেন, অন্যান্য যে সংস্থাগুলোতে আছেন, তারা যেন স্ব স্ব এলাকায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং এই কর্মসূচির বার্তা যেন সকলের কাছে পৌঁছে দেয়, তার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল সকাল 10টা নাগাদ এই কর্মসূচির সূচনা হতে পারে এবং এই সূচনা পর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জ আয়োজনে উপস্থিত থাকবেন বলে এখন পর্যন্ত খবর। সেদিক থেকে রাজ্যে সামগ্রিক কৃষি বিকাশে সরকারের ভাবনা, দৃষ্টিভঙ্গি, যে উদ্দেশ্যকে সামনে রেখে এই উদ্যোগের কথা বলা হচ্ছে, কর্মসূচিকে জোরালো করার চেষ্টা করা হচ্ছে, সেদিক থেকে রাজ্যের কৃষকরা কতটা উপকৃত হবে, কতটা বা রাজ্যের কৃষকদের বিকাশে এই সরকারের দৃষ্টিভঙ্গি, ভাবনা, কৃষির বিকাশে কৃষি রথ, রাজ্যের উদ্যোগে মেগা আয়োজনের উদ্বোধক হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আগামীকালের কর্মসূচিতে অংশগ্রহণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে রাজ্যের কৃষিমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে কর্মসূচিকে জোরালো করার চেষ্টা করেছেন। আজ সন্ধ্যার সময় সেখানে সাংবাদিক সম্মেলন করে মূলত রাজ্যের এই কর্মসূচির নিরিখে রাজ্যের কৃষিমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে বিস্তৃত বক্তব্য ছিল। সেই বক্তব্য অবশ্যই আমরা শুনবো, আপনাদের কাছেও তুলে ধরবো। সেই সঙ্গে আপনাদের কাছে আমরা কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করি প্রতিদিনের মতো। আজও সেই বিষয়টি উত্থাপন করলাম। রাজ্যের কৃষকদের কল্যাণে সরকারের দৃষ্টিভঙ্গি, ভাবনা, যে উদ্যোগের কথা রাজ্যের দপ্তরের মন্ত্রী বলছেন, দপ্তরের আধিকারিকরা বলছেন, সর্বোপরি দপ্তরের পদস্থরা যেভাবে প্রচারের আলোয় গোটা বিষয়গুলো নিয়ে গেছেন বা যাচ্ছেন, সেদিক থেকে রাজ্যের কৃষকদের কল্যাণে সরকারের এই উদ্যোগকে সত্যি অর্থে আপনারা কি গ্রহণ করেছেন বা বাস্তব বলে মনে করেন? সত্যি সত্যি যা প্রচার হয় সেই প্রচারের আলোয় যে বিষয়গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে শাসক শিবির, বাস্তবের সঙ্গে কি তার যথেষ্ট মিল রয়েছে নাকি যথেষ্ট মিল নেই? রাজ্যের কয়েকটি জায়গার কৃষি সম্পর্কিত বিষয়ে আলোচনা, চর্চা ইত্যাদির ক্ষেত্রে কৃষকদের মুখোমুখি কৃষিমন্ত্রী হয়েছেন, সেই কিছু ঝলক আমরা আপনাদের কাছে তুলে ধরছি, পুরনো সেই ফাইলগুলো। তার পাশাপাশি আমরা আজকের প্রেক্ষাপটে, আগামীকালের প্রেক্ষাপটে আজকের যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলন অংশবিশেষ শুনবো, আপনাদের কথাও শুনবো যারা দূর দূরান্ত থেকে আমার কথাগুলো শুনছেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের বক্তব্যগুলো আমরা এই অনুষ্ঠানে তুলে ধরবো। তার সঙ্গে মন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলনের বক্তব্য শুনুন। এই সংকল্প অভিযান আমরা শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে। 29শে মে থেকে 12ই জুন পর্যন্ত সারা দেশের সাথে আমরাও এই অভিযানকে সংগঠিত করছি। এই যে 12 দিন, মাঝখানে 29 মে থেকে শুরু হলেও 12 জুন পর্যন্ত, মাঝখানে 1 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 3 দিন বাদে মোট 12 দিন, মোট 864টা স্থানে সারা রাজ্যে এই অভিযান আমরা সংগঠিত করব। প্রতিটি জেলায় 3টি করে কমিটি করা হয়েছে।
প্রতিটি কমিটি প্রতিদিন 3টা করে ন্যূনতম 200 করে কৃষকদের নিয়ে মিটিং করবে। প্রথম মিটিংটা হবে সকাল 9টা থেকে 11টা, দ্বিতীয় মিটিংটা হবে 12টা থেকে 2টা, এবং তৃতীয় মিটিংটা হবে 3টা থেকে বিকাল 5টা। প্রতিটি কমিটিতে কৃষি দপ্তর, হর্টি দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি অ্যালাইড, এআরডি দপ্তরের প্রতিনিধি, তৎসঙ্গে কৃষি বিজ্ঞানীগণ, মোস্ট ইম্পর্টেন্ট কৃষি বিজ্ঞানীগণ, কেভিকের প্রতিনিধি, আইসিআর এর প্রতিনিধি, এগ্রিকালচার কলেজের নমস্কার, কে প্রতিনিধি, বলছেন? ফিশারি কলেজের প্রতিনিধি হ্যাঁ বলুন, এবং কথা বলুন। আমি কৃষি মন্ত্রীকে একটু অনুরোধ, মানে বীজদান নেন, বীজদান নাই, বীজদান কমাইছি, মানুষের থাকতেছে না, বীজদান একদম কমাইছি, সবাই থাকতেছে না, প্রত্যেকটা এলাকাতে 7জন 6জন এটাই নিয়ে নেন। কৃষক এইটা হচ্ছে বীজের মধ্যে কৃষক কি করে চাষ করিবেন, যারা একটা অনুরোধ নেন। সার নাই, ওষুধ নাই, কিছু নাই, সার তো করতেছে এটা দিব এটা দিব, কিছুতে নাই, বীজের অল্প এইটাতে খালাখালি লাগে। আরে আমি সারের গাড়ি চালাতে, সারে কিন্তু এখন আমার চেয়ে না, 12টা কিলো গাড়ি চালাতে, এখন সারের চেয়ে না কিন্তু আমার 1 বছর 2 বছর 8 বছর গাড়ি চলছি আমি, আরে কিন্তু আপনার আমাকে সিলেকশন করে ধরে না নেন, কত আর নেন, 2004 আমি এই জায়গাতে গাড়ি দিয়ে সারেন হয়ে গেছি, কিন্তু আমি ধরাই কিন্তু তখন সারেন কিনে না, এরকম করে ধরে না, কিন্তু এরকম কষ্ট করতে রাত্রিবেলা যাই, সারে কিন্তু তখন কিনে না। নমস্কার। এবং ভেটেরিনারি কলেজের প্রতিনিধিরা থাকবে, এবং একজন এফপিও থাকবে, এবং প্রতিটি জায়গায় একজন করে প্রগ্রেসিভ ফার্মার থাকবে। প্রতিটি 29 থেকে 12 জুন পর্যন্ত যেটা মোট 864 লোকেশনে সভা অনুষ্ঠিত হবে, এবং প্রতিদিন 72টা সভা হবে প্রতিদিন, এবং এই যে কৃষি সংকল্প অভিযানে মোট 24টা কৃষি রথ, গাড়িকে রথ হিসেবে সাজিয়ে আমরা করব। প্রতিটি টিমের সাথে, ওই যে বলছি কমিটি 3টা, প্রতি জেলায় 3টা করে, প্রতিটি টিমের সাথে 1টি করে রথ থাকবে। রথে থাকবে কৃষি, হর্টি, ফিশারি এবং এআরডি দপ্তরগুলি ব্যানার সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রচার করা হবে, সাউন্ড সিস্টেমও থাকবে, তৎসঙ্গে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পে প্রচার পত্রিকা বিলি করা হবে। নমস্কার, কে বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, বিশ্রামমন্ত্রী। হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলুন। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। দেখুন,
আমাদের মাননীয় কৃষিমন্ত্রী এই কথা কইতে আজকে সাংবাদিক সম্মেলন করে আপনাদের মাধ্যমে যা শুনলাম, কথা বাস্তবে কিন্তু মিল নাই। কারণ বাস্তব যদি আপনি গাছ লেভেলে আসেন তখন দেখবেন যে তাদের কথার লোকে কোন দিকে মিল পাইতেছি না, অফিসে বীজদান আসছে না, আর যাই অল্প কিছু বীজদান আসে তাদের নেতারা নিয়ে আসাইরা এই যে আমরা কাছে আবার বিক্রি করছে। সার অফিসে সার আইলে অন্য কোনো লোক যাইতে পারে না, তাদের যে মেম্বাররা পঞ্চায়েত সমিতির সদস্যরা তারা গিয়ে সার আনে আইনা সাধারণ মানুষের কাছে বিক্রি করে। কৃষি সম্মান নীতি কে পায়? একমাত্র যারা জমি আছে তারা পায়, কিন্তু যারা জমি আছে তারা কিন্তু কৃষিকাজ করে না। কৃষিকাজ করে কে? বর্ষা চাষিরা। কিন্তু বর্ষা চাষিরা কিছুই পায় না, বীজ ধান পায় না, সার পায় না, ওষুধ পায় না। কিন্তু মন্ত্রীর কথায় বাস্তবের মিল কই? আর সাইন্টিফিক কথা তো আপনারা মিডিয়া দেখান চায় না, কারণ আপনারা এটা বাধ্যতামূলক দেখাইছেন। কিন্তু আমরা জনসাধারণ তাইনের কথায় এত একটা ইন্টারেস্ট না, কারণ তাইনের কথা তো আমরা দেখি। তবে আমরা অনুরোধ করবো, আমি নাম বলতে পারি, কোন গাঁওসভা বলতে পারি, কিন্তু আমার জীবনে গ্যারান্টি নিব কে? যেই নেতারা নেয় সেই নেতারা নামও আমি বলতে পারি, কিন্তু আমার জীবনে গ্যারান্টি থাকবে না। যদি তাইনের কথার লোকে কই আজকে সরজমিন আইয়া দেখো, আইয়া দেখলে জবাব দিতে পারতো না, লজ্জা পেয়ে যাবো আপনার কাছে মাননীয় মন্ত্রী মহোদয়। শুধু পুলিশই থাকলে দিতে যাইবো ভালোভাবে, আমরা যদি ভালোভাবে যাইতে পারলো নইলে পাবলিকের জ্বালায়, পাবলিক তার এর উপরে আক্রমণ করতো না, কারণ পাবলিক এত অভদ্র না। কিন্তু বিষয়গুলো দেখতো। যে কমিটি করছে এই কমিটির মধ্যে কৃষক আছে, একজন তো কৃষক নাই। কৃষকের ব্যাপারটা কে বুঝবো? আইপিএস অফিসাররা বুঝবো কৃষকের ব্যাপার? কিরানকে ধান ফলাই দিব, পাট কিরানকে ফলাই দিব। কিন্তু এগুলো হইলো আসলে টাকা খরচ করবো, টাকা আছে অপরন্তর টাকা খরচ করে খরচ করলো কিছু নেতারা দিলে শুরু। কিন্তু আসলে মানুষের গরিব মানুষের কোনো কাজে লাগলো না, কৃষকেরও কোনো কাজ চাইতো না। এটুকুই বল। বিশ্রাম মধ্যে একটা প্রথম অনুষ্ঠানে থাকবেন সেখানে, এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, সারা রাজ্যে যে কোনো সময় এই যে 72টা মিটিং হচ্ছে, 864টা মিটিং হচ্ছে, কোনো না কোনো মন্ত্রী, কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো এমডিসি, জেলা সভাধিপতি বা পঞ্চায়েত সমিতি বা বিএসসি, সকল স্তরের জনপ্রতিনিধিরাও থাকবে। এবং আমি সবার কাছে অনুরোধ করছি যে এই কৃষি অভিযান, বিকশিত কৃষি সংকল্প অভিযান যেটা, এটাকে সাকসেস করার জন্য দলমত নির্বিশেষে এটাকে সাকসেস করার জন্য, কারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা দেশে করা হচ্ছে এবং দিল্লিতে স্পেশাল মিটিং করা হয়েছে। এবং যে কোনো একদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আসার কথা রয়েছে, নট ফাইনাল, কিন্তু আসার কথা রয়েছে। এখন প্রশ্ন হল, কেন এই বিকশিত কৃষি সংকল্প অভিযান? কেন? মূল উদ্দেশ্য হল কৃষকদের বোঝানো কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি হাতিয়ার সরকার পাশে রয়েছে। কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো, প্রশিক্ষণ পৌঁছানো এবং তথ্য তুলে দেওয়া। অর্থাৎ কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে রিসার্চ করে। প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী চাইছেন ল্যাব টু ল্যান্ড, কৃষি বিজ্ঞানীরা সোজা মাঠে চলে যাক, সেখানে গিয়ে কৃষকদের যে সমস্যা আছে সেটা তারা বুঝে আসুক। নমস্কার, কে বলছেন? সে অনুযায়ী সমস্যা। হ্যালো, হ্যাঁ বলুন। স্যার তো বলছে
বলছেন কৃষির কথা, কিন্তু আমাদের তো বাস্তবে জমিনে জলই না যে চাষ করবো, জলের ব্যবস্থাই তো নাই। আমরা চাষ করছি জমিনে তো জলের একটু চাষ না, জমো যাই ধান পান সব সাথে আর বাচ্চা তো আমরা ফালার উপায় নেই। মাঠে জলের ব্যবস্থা আছে, এটা তুমি কি বল? সমস্যার সমাধান করব। যদিও আমাদের দেশ কৃষিতে স্বয়ম্বর, তবুও আরো বেশি আমরা সমৃদ্ধি করতে চাই। একদম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডেভেলপড এগ্রিকালচার কি এবং কেন? অ্যাডভান্স ফার্মিং যৌক্তিকতা কেন? ইনোভেটিভ ফার্মিং, আপনারা শুনেছেন হাইড্রোপনিক সিস্টেম, যে মাটি ছাড়াও কৃষিকাজ হয়, মাটি ছাড়াও কৃষিকাজ হয়, আপনারা দেখতে পাবেন নাগি ছড়াতে। তো ইনোভেটিভ ফার্মিং, আধুনিক প্রযুক্তি এবং কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি জানানো, বিজ্ঞানসম্মত আধুনিক চাষ পদ্ধতির প্রচার, কৃষকদের সুবিধা অসুবিধা জেনে কৃষি বিজ্ঞানীরা সমাধান বের করা, জৈব চাষের উপর গুরুত্ব বোঝানো, আমরা যা অর্গানিক বলি। এবং এখন আরো চলে যাচ্ছে, কারণ আমাদের সরকার আসার আগে আমাদের রাজ্যে মাত্র 2000 হেক্টর ছিল অর্গানিক ফার্মিং, এখন আমরা 20,000-এ পৌঁছে গেছি এই 7 বছরে। এখন আবার নতুন করে আমরা আসছি প্রাকৃতিক ন্যাচারাল ফার্মিং, এটা কিন্তু অর্গানিক থেকে আরো ডেভেলপড। প্রকৃতি চাষের উপর আমরা গুরুত্ব বোঝাচ্ছি, ড্রোন প্রযুক্তি ব্যবহার করার পদ্ধতি এবং ওষুধ এবং সার কিভাবে ডাইরেক্টলি না দিয়ে ড্রোনের মাধ্যমে ছেটানো হয় সেটা দেখানো, এবং জলবায়ু অনুকূল চাষ। এখন জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, জলবায়ু অনুকূল চাষ এটা বিজ্ঞানীরা বের করবে কিভাবে কি করে। এই দিনে পশ্চিম ত্রিপুরা কোনো একটা জায়গায় যাব, পরের দিন খোয়া যাওয়ার প্ল্যান আছে, ওই দিনে আবার কমলপুর মানে ধলাই ডিস্ট্রিক্টে যাওয়ার প্ল্যান আছে। এরকম করে 8টা ডিস্ট্রিক্ট আমরা কভার করব আমি নিজে। এবং কৃষিতে এবং হটিতে অন্যান্য ক্ষেত্রেও যেভাবে এগুচ্ছে আরো বেশি এগিয়ে আসার জন্য আমরা খাদ্য সম্ভার, আমরা বলতে পারি আমরা তো খাদ্য সম্ভার আর কোন প্রোডাকশন। প্রধানমন্ত্রী বলছে আমি যদি আত্মনির্ভর হই, আপনারা দেখেছেন 3-4 দিন আগে এক নিউজে যে ভারতবর্ষ অর্থনীতিতে 4র্থ স্থান চলে এসেছে। এবং আমরা আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রী বলেছিল কিছুদিনের মধ্যে আমরা 5ম স্থান থেকে উপরে উঠে আসবো। ঠিক দেখেছেন যে জাপানকে পিছনে ফেলে কিভাবে আমরা এগিয়েছি। আর আছে আমাদের সামনে মাত্র 3টা কান্ট্রি। নমস্কার, কে বলছেন? বছর খানিকের মধ্যে। নমস্কার স্যার, আমি বলছি অমরপুর গোমতী ডিস্ট্রিক্ট থেকে। কথা বলুন। বলছি যে রতন বাবুদের এই কথা করতে আছে যে কৃষির কাজের লাগে, কিন্তু দেখা যাইতে আছে জলসেচের কোন ব্যবস্থা নেই। কারণ হচ্ছে বাম আমরা যে মেশিন গুলা দিছি এরপরে আর কোনো কাজ করানো হচ্ছে না, বুঝছেন? নির্বাহী কি শুনতে পাচ্ছেন? হ্যালো।
খানিকের মধ্যেই আমরা তৃতীয় স্থানে চলে আসতে পারব এবং আমাদের প্ল্যানিং 2047 সালে আমাদের 1 নম্বর স্থানে পৌঁছা। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। এবং প্রধানমন্ত্রী বলেছেন যদি আমরা আমি ভারতীয়রা সবাই করতেছি, হ্যাঁ বলুন। বলছি যে আমাদের কৃষিমন্ত্রী যে কথাগুলো আছে কথাগুলো তো আসলে বাস্তবে সবকিছু ঠিক না। যেমন উন্নত মানের বীজ আমরা পাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জলসেচের কোনো ব্যবস্থাই নাই। বাম আমলে যে মেশিন গুলা বসায় দেওয়া গেছিল এর মাধ্যমে দেখা যাচ্ছে আমরা জলসেচের ব্যবস্থার লাগে সবচেয়ে কৃষিকাজের লেগে করতে পারি, কিন্তু আগে জলসেচের ব্যবস্থা করতে হইব। হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলছি যে জলসেচের ব্যবস্থা নাই, উন্নয়নের যে কৃষিকাজের লেগে যে কথাগুলো করতে আছে এটা কিন্তু আগে জলসেচের ব্যবস্থা করতে হইব বা উন্নত মানের বীজ ব্যবহার করতে হইব। এইগুলো তো কারণ হচ্ছে তারা বোঝা যাইতে আছে এদের থেকে টাকা আইব বা দিব, এরা দলের লোকরাই শেষ করে ইয়ে করতে পারছে না। আর আমরা কি পাবো? এরা দলের লোকেরাই তো অভাব নেই নেওয়ার লেগে যেটুকু বিছাইয়ে এটুকু বাচ্চা করে দেয় যে আমরা তো ভালো রকমের কোনো বীজ পাই না। এই হলে আমার বক্তব্য পারি। ভারতীয়রা সবাই 3 মাস যদি আমরা কোনো বিদেশি দ্রব্য পারচেজ না করি, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে হোক, নমস্কার, কে বলছেন? ম্যারেজ ডেতে হোক, জন্মদিনে হোক, কথা বলুন। কৃষিমন্ত্রী যে ইয়ে করতে হাজার হাজার খালি জমি আমরা ফিল করে দিচ্ছি, এই বিষয়ে কোনো কথা কয় না। এই বিষয়ে করলে তো কাজ না। তাইলে তো কইতাছে কৃষি কৃষি স্বয়ংবর হয়ে যাবো গা। কেন্দ্র সরকার কইতাছে হাজার হাজার খানি জমি ফিল করে দিচ্ছে, এই বিষয়ে কোনো তাইলে কথাই কয় না। না তাইলে অনেক কইতাছে বড় বড় কথা। নমস্কার। জন্মদিনে হোক, যে কোনো প্রোগ্রামে আমরা গিফট কেনার সময় যদি দেখি দিস ইজ ইন্ডিয়ান মেড, তাহলে আমরা কিন্তু অনেক দেশ আমাদের থেকে অনেক পিছনে চলে যাবে। এবং আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা, এবং আমরা নমস্কার, কে বলছেন? আত্মনির্ভর 2-1টা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কিন্তু হ্যাঁ বলুন। মানে কৃষিতে আমাদের ফসল হোক আর না হোক, কিন্তু ভাষণে বা মোবাইলে ভিডিওর মাধ্যমে আমাদের প্রথম পুরস্কার কৃষি দপ্তর দিতে হবে। ফসল হোক আর না হোক, প্রথম পুরস্কার আমাদের দিতে হবে, কারণ আমাদের কথা অনেক দিতে হবে। ফসল হোক আর না হোক দিতে হবে। এটা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কিন্তু আত্মনির্ভর হলেই যে কোনো যাতে দেশের যুদ্ধের ক্ষেত্রে আমাদের যাতে কোনো লস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যুদ্ধ মোটেই ভালো জিনিস নয়, যুদ্ধ কারো জন্য মঙ্গল নয়, কিন্তু প্রধানমন্ত্রী এক হাতে উন্নয়ন, আরেক হাতে ব্রহ্মাস্ত্র, দুইটা রেখে দিয়েছে। একদিকে ডেভেলপ করবে, আরেক দিকে আমাদের কিভাবে সুরক্ষা করতে হবে আমাদের এই কোটি কোটি মানুষকে, সেই চিন্তাধারা
প্রধানমন্ত্রী রয়েছে, আপনারা জানেন সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে রণনীতি কাকে বলে, বিদেশ নীতি কাকে বলে এবং অর্থনীতি কাকে বলে। এই যে নীতিগুলো, অর্থনীতি, বিদেশ নীতি, রণনীতি, সবকিছু কিন্তু আজকে বিশ্ব বুঝে ফেলেছে। আমরা কখনো যারা আপনার বয়সে যারা ছোট বড় যেই আছেন, ভারতবর্ষের নেতারই যেন কোন দেশকে আমরা আগ্রাসী নীতিতে অ্যাটাক করতে যাই না। আমাদের উপরে আক্রমণ হলে আমরা প্রতিহত করি, সেই ব্যবস্থা আমাদের রয়েছে। আমরা এয়ার স্ট্রাইক বলুন, দেখেছেন এয়ার ডিফেন্স সো স্ট্রং। এখন আর এরকম না তো বর্ডার কষ্ট করতে, এমনকি ট্রেন যায়। আমরা কিচ্ছু করে কাউকে এবারে কাশ্মীরে আমরা যুদ্ধ করেছি না, আমাদের উপরে অ্যাটাক করেছে আমাদের সন্ত্রাসবাদীরা, পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা পহেলগাঁওতে এসে তাদেরকে, আমাদের নাগরিকদের হত্যা করেছে এবং বর্ডার ক্রস না করে কিভাবে সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিগুলি ধ্বংস করা যায় এটা দেখিয়ে দিয়েছে এবং বিশ্ববাসী বুঝেছে যে ইয়েস, ইন্ডিয়া আগ্রাসন নীতিতে বিশ্বাসী। তো আজকে সেই জন্য আমরা করে দেবে এই বছর যে প্রোডাকশন হচ্ছে, কারণ কৃষি বিজ্ঞানীরা এবং কৃষি দপ্তর, হর্টি দপ্তর বা অন্যান্য অ্যালাইড দপ্তর সব আমরা নিউ টেকনোলজি নিয়ে যাচ্ছি। এআরসি পদ্ধতিতে আলু চাষ এক কানিতে যা হচ্ছে এখন 4 গুণ হতে হবে, তাই হচ্ছে। মাশরুম চাষ সহ বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অবহিত করা, মাটি পরীক্ষা, মোস্ট ইম্পর্টেন্ট মাটি পরীক্ষা, নতুন নতুন ভ্যারাইটির চাষ, শুধুমাত্র কৃষি নয়, এগ্রি অ্যালাইড, আধুনিক মৎস্য চাষ, আধুনিক বিজ্ঞান ভিত্তিক হাঁস, মুরগি, ছাগল, শুয়োর এবং গোপালন সবগুলি সম্বন্ধে আমাদের পৌঁছে দেওয়া। এটার জন্য আমরা এই অভিযান করতে যাচ্ছি। আমরা 1,72,000 কৃষকের কাছে ডাইরেক্ট করছি। নমস্কার, কে বলছেন? কিন্তু আমার হ্যালো, যেভাবে হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ আপনি বলছি। হ্যাঁ, তো কৃষকের সমাজে দাঁড়াতো আমাদের ত্রিপুরার মাত্র 3 মাসে খাদ্য উৎপাদন হয়। তো এই অবস্থায় আমাদের রাজ্যে কৃষক যাতে এটা হ্যালো, তাই আমাদের রাজ্যের কৃষকরা যাতে রবি শস্য এবং খারিফ শস্য এই দুটি উৎপাদন করতে পারে তার দিকে কৃষি দপ্তর আরো সক্রিয় ভূমিকা নেওয়া দরকার। কারণ খারিফ শস্য জলের জন্য আমাদের রাজ্যে কৃষকরা খারিফ শস্য উৎপাদন করতে পারছেন না। দপ্তর কৃষকদের জন্য পর্যাপ্ত জল এবং সারের ব্যবস্থা আরো ইমার্জেন্সি ভাবে নেওয়া দরকার। নমস্কার। তবে সব জায়গায় সারা জায়গায় জেগেছে, আমার মনে হয় এটা 2 লক্ষের উপরে খরচ করবে। 1,72,000 পুঁজিবই এবং মিনিমাম 200। সেখানে বক্তৃতা নয়, সায়েন্টিস্টরা কথা বলবে, এক্সপার্টরা কথা বলবে, আমরা সেখানে সাক্ষী হিসেবে থাকবো। সেখানে কথা বলবে বিজ্ঞানীরাই, প্রগ্রেসিভ ফার্মার, যে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে কৃষিকাজ করে, তাদেরকে রাখছি সব জায়গায়। প্রগ্রেসিভ ফার্মার কি বলে, মৎস্য চাষে কিভাবে ডেভেলপ করছে, সব জায়গায় প্রগ্রেসিভ ফার্মার এর পিউরা থাকবে। প্রতিটি ব্লকে আগে কজন এফপিও ছিল? মাত্র 8 জন। এখন কত? যতটি ব্লক আছে সব জায়গায় আমরা এফপিও করে দিয়েছি এবং ফার্ম মেশিনারি এগুলি সাফিসিয়েন্ট আমাদের আছে। নমস্কার, কে বলছেন? তো আমরা সেই জায়গাটায় আমরা হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন।
দেখুন, কৃষিমন্ত্রীর যে উৎসাহ দেখছি, ত্রিপুরা রাজ্যে আমি দেখছি এখন প্রচুর জায়গা জমি ছিল করে আছে। খরচায় মানুষের পোষায় না, জমিগুলি পড়ে আছে। আজ তো আমি এক জায়গায় গিয়েছি, আনন্দনগর, উত্তর আনন্দনগর, মলয়নগর, রাস্তার দুপাশে জমিগুলি পড়ে আছে, গরু ঘাস খাচ্ছে। উনি আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যেখানে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের মাধ্যমে কি কারণে জমিগুলি চাষ হচ্ছে না, এই অসুবিধাগুলি দূর করে চাষের ব্যবস্থা করছে। বক্তৃতা দিয়ে যারা কৃষিকাজ করে, ধান ফলায়, তাদের কাছে না গিয়ে যারা করে না ওইখানে যেতে হবে। কিছু জমি চাষ করে আর বাকিগুলি পড়ে থাকলো, কি কারণে হয় না? সরকার থেকে ভর্তুকি দিয়ে সাহায্য করে এগুলি করা উচিত। এবার কৃষি সবজি হোক আর ধান হোক, কারণ আমরা জানি এই কৃষকের একদম পোষায় না, যে কারণে জমি করে না, এখন লেবারের কাজ করে কিন্তু জমি চাষ করে না। এটাই আমার বক্তব্য। নমস্কার। সেই জায়গাটায় আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য কৃষি অভিযান আপনারা জানেন আগে দরকার, যাই করি না কেন সবের আগে দেখবেন যে কোনো রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলের প্রথম কথাটা হলো অন্ন, এরপরে কথা হলো বস্ত্র, এর পরে কথা হলো বাসস্থান। তাহলে আমি অন্যের উপরে এই জন্য দেশের প্রধানমন্ত্রী, এই প্রথম কোন দেশের সব প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে কৃষকদের অন্নদাতা ভগবান বলছেন, কারণ ওরাও যেভাবে এগিয়ে এসছে, আমি যেখানে যাই দেখেছি কৃষকরা মাঝখানে কৃষিকাজ ছেড়ে দিয়েছিল। কালকেও ডালাকে একটা মিটিংয়ে বেশ কিছু কৃষক বলছে আমরা কৃষিকাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন সরকার যেভাবে এগিয়ে আসছে এবং বিজ্ঞান পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে, আমরা আবার কৃষিকাজে ফিরে আসছি। তো আমাদের মূল উদ্দেশ্য খাদ্যের স্বয়ম্বর আমাদের আছে, দেশ দুধেও স্বয়ম্বর রয়েছে এবং মৎস্য স্বয়ম্বর রয়েছে আমাদের দেশ আমাদের। সুতরাং সবকিছুই আমরা মিলে আমরা আধুনিক প্রযুক্তিকে যতক্ষণ না পৌঁছাতে পারব, সেই আধুনিক প্রযুক্তিকে আমরা নিয়ে যাচ্ছি মাঠে। মূল জিনিস এটা, এবং যাতে কৃষকের লাভবান হতে পারে এবং কৃষকদের আয় দুগুণ নয় 3 গুণ যেন হতে পারে, সেটার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনারা প্রচার মাধ্যমে কালকের থেকে যেহেতু শুরু হচ্ছে, সবাইকে ইনভাইট করছি। আপনারা প্রথম যেহেতু মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জের মিটিংয়ে থাকবেন, আপনারাও যাবেন, সেখানে গিয়ে আমাদের কৃষি বিজ্ঞানীরা কি বলছে এবং সব জায়গায় আমরা পামলের নমস্কার, কে বলছেন? বিভিন্ন রকম এবং অন্য চাষের গুরুত্ব। নমস্কার, কে বলছেন? অন্য চাষে গুরুত্ব দিচ্ছি। তো নিউ আমাদের যে টেকনোলজি, সেগুলিকে জনগণের কাছে পৌঁছানো আমাদের মূল উদ্দেশ্য, যাতে যদিও বর্তমানে ত্রিপুরা রাজ্যে 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক খাদ্য স্বয়ম্বর, 28টা এখনো পিছিয়ে আছে। আমরা ধীরে ধীরে আশা করি বছর 1-2 মধ্যে আমরা অন্তত আরো 10টা ব্লককে কভার করতে পারবো বলে আমার বিশ্বাস। যেভাবে মহিলারা এগিয়ে আসছে কৃষিকাজে এবং শিক্ষিত ছেলেরা, শিক্ষিত যুবকেরা, MSc, MA, গ্রাজুয়েট, BSc, LLB, বিভিন্ন স্তরে শিক্ষিত ছেলেরা নিয়ে এগিয়ে আসছে কৃষিকাজে। সেজন্য আমরা এই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি।
তো আপনাদেরকেও নিমন্ত্রণ করছি। আপনারা যাবেন বিভিন্ন জায়গায়, বুঝবেন আপনারা, আমি বিভিন্ন সময় বলেছি, টোটাল ত্রিপুরা রাজ্যে 65,34,000 কানি জমি রয়েছে। টোটাল আপনার বাড়ি সহ, আপনার বাড়ি আমার বাড়ি সহ, আগরতলা সিটি সহ, নদী নালা যা আছে, পুকুর স্কুল কলেজ যা আছে, বাজার টাজার যা আছে, আপনারা হেক্টরে বলবেন। হেক্টরে বললে মানুষ বুঝতে অসুবিধা হয়, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। টোটাল আমাদের আয়তন ত্রিপুরার 10,411 491 স্কোয়ার কিলোমিটার। এবার এটাকে যদি আমি টান করি কানিতে, কেন কানিতে বলি, আপনারা কয়েকজন বুঝলে লাভ হবে না, আমার কৃষকরা বুঝতে হবে। সেই জন্য 65,34,964 কানি জমি আছে ত্রিপুরা রাজ্যে। এবার আসুন, এই 65,34,964 কানির মধ্যে ফসল কতটুকুতে হয়? ফসল হয় 30,18,000 কানি। ধান কতটুকু হয়? ফসল কিন্তু বলছি, ধান হয় মাত্র 15 লক্ষ কানি। তাহলে যেহেতু 15 লক্ষ কানি, আমার আধুনিক পদ্ধতি, ওই যে বলছে হাইড্রোপনিক পদ্ধতি, আরো নতুন নতুন পদ্ধতি, এগুলো ধরতে হবে। অনেক টেকনোলজি এসছে, কান্তি মাটি। আপনারা যদি ঘুরতে পারেন, আপনাদের তো ব্যস্ত আছে, ঠিক আছে, কত টেকনোলজি আসছে। আমরা বরঞ্চ তুলনামূলক কম, নিউ নিউ টেকনোলজি আসছে। এই টেকনোলজি আমরা ব্যবহার, এই জন্য বিজ্ঞানীদের মাঠে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলছে না, গবেষণা ল্যাবরেটরিতে নয়, ডাইরেক্ট ল্যান্ডে যাও, তাদের সমস্যা শুনো এবং তাদেরকে সাহায্য দাও। এই জিনিসটা করছি। তো ফরেস্ট এলাকাতে যেতে পারবো না, তাহলে আপনাকে এই জমির মধ্যে আপনাকে স্বাবলম্বী হতে হবে। আপনার গোমতী ডিস্ট্রিক্ট কিন্তু স্বাবলম্বী কৃষিতে, কিন্তু আবার যদি মাতাবাড়ি বলি, ব্লক পিছিয়ে আছে। তো এরকম ভাবে আমরা চিহ্নিত করে ফেলছি, অমরপুর মহকুমার 4টা ব্লক, অমরপুর, অম্পি, শিলাচড়ি, করব, 4টা খাদ্য সহায়ক, 4টা প্রচুর প্রোডাকশন করছে। এত বড় ফ্লাডের পরেও পুরো কৃষকরা দাঁড়িয়ে গেছে উইথ দ্য হেল্প অফ এগ্রিকালচার। এবং আপনারা জানেন, ফ্লাডের ক্ষেত্রে আপনাদের তথ্য আপনাদের জানার কথা, এই প্রথম ত্রিপুরা রাজ্যে যদিও বড় ফ্লাড হয়েছে, 103 কোটি টাকার ডাইরেক্ট হেল্প শুধু ব্যাংকের মাধ্যমে, এছাড়া ফ্রি বীজ, ফ্রি চারা, সবকিছু। আমাদের মূল টার্গেট হল এগ্রিকালচার, ফার্মারকে দাঁড়িয়ে রাখতে হবে। তাই নেই, অনেকে আমরা বলবেন যে আপনারা এগ্রিকালচার গুরুত্ব দিচ্ছেন কেন? এগ্রিকালচার এই কারণে গুরুত্ব দিচ্ছি, আমাদের অরিজিন হল এগ্রিকালচার, সেখানে এত বেশি স্কোপ। আমরা একটা লোককে বলছি, কালকে নতুন বাজার একটা বলছে, আমি তো কতখানি জমি আছে আপনার? বলছে 4-3 কানি আছে। খাদ্যটা যে দান উৎপন্ন হয় সবকিছু কম হয়, গড় তুলনায় মানুষের কমে যায় সবকিছু। কিন্তু আপনি এখন যেটা বলেছেন, খাদ্য সম্বর ও কৃষক সম্বর হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার জমি। কিন্তু এখন দেখা যাচ্ছে পশ্চিম জেলাতে ম্যাক্সিমাম জমিগুলো ভরাট করা হয়েছে একটা অংশ, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি জোন ডিক্লার আমরা নতুন চিন্তা ভাবনা করছি। আমরা জানেন চা বাগানগুলি বিরাটাংশ খালি পড়ে যাচ্ছে, সেই জন্য তাদের জন্য নতুন ভাবে চিন্তা ভাবনা করছি কিভাবে। নমস্কার, কে বলছেন? তো হ্যালো, কথা বলুন। দেখা যাচ্ছে যে কৃষিজ আসলে এগুলি কি, এগুলি সব ভাষাবাদী। আমরা অনেক কিছু দেখলাম, কৃষিজ তো তাই দেখাইতেছে কারেন্ট যে থাকে না সারাদিনে 20 বার 25 বার কোনো সময় যায়, কন্টিনিউ তো থাকেই না, প্রায় সময় লোডশেডিং থাকে। এটা কি ব্যাপার? এটা কোন রোধ করবে? এখানে কৃষি, এটা হলো কৃষি রোধ, এখানে বিদ্যুৎ রোধ একটা চালানোর দরকার ছিল। আর শিক্ষা বিভাগে তো শিক্ষারত চালিয়ে তাই নিয়ে একবারে স্বর্গে চলে গেছে। এই যে ভাষাবাজি ত্রিপুরার মানুষকে যত বোকা বানানোর ব্যাপার,
স্থায়ী বানাইতে হচ্ছে। আর ত্রিপুরার মানুষ যে কিরকম ধরনের শিক্ষিত এটাকেই বলা হয়। বাইরের দেশের মানুষরা যখন এইগুলি দেখবে, তখন বাইরের রাজ্যের মানুষরা যখন দেখবে, তখন বুঝবে ত্রিপুরার মানুষ কিরকম ভালো লোক, কিরকম বোকা লোক, এইভাবে কিভাবে বোকা বানাইতে পারে। এগুলি কিন্তু বাইরের রাজ্যে তারা নিশ্চয়ই সমালোচনা করবেন। তো আমি আর বিশেষ কি বলবো, উনিও সেই রথ রথ চালাইতে চালাইতে যাক, দেখা যাক কতদিন ত্রিপুরার সেই বিদ্যুৎ রথ, কৃষি রথ, শিক্ষারথ চলে। এইগুলি দেখার ব্যাপার সামনের দিকে। মানুষের রথ যখন বন্ধ হয়ে যাবে, তখন সব রথই আস্তে আস্তে বাতি নিবে, অন্ধকারে চলে যাবে। এদিকে বলা এটার জন্য একটা আইন রয়েছে, ফাইন রয়েছে, পানিশমেন্ট রয়েছে। আমি যেটা বলছি যে যদি আমার আজকে আমাদের মন্ত্রী টিঙ্কুরে সাহেব বলেছেন একটা পরিবারকে জমি দিয়েছিল অ্যালটমেন্ট বহু বছর আগে, এখন তারা 3 ভাই হয়েছে, বাড়ি ছিল একটা, এখন 3টা বাড়ি হবে। কি করবেন? আপনার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। যেহেতু আমি কৃষি মন্ত্রী, আমি বলছি না, এগ্রিকালচার ল্যান্ডকে শুধুমাত্র তার নিজের কারণে যদি বাড়ি করতে চায় এরকম ক্ষেত্রে, নতুবা অন্য ক্ষেত্রে এখনো আমরা কিন্তু এগুলি করি না। এই জন্য আপনারা জানেন, বোধ হয় খুব সম্ভব এগ্রিকালচার ল্যান্ড যদি ডাইভার্ট করে 50,000 টাকার মধ্যে ফাইন হয়, খুব সম্ভব, রেডিমেড বলতে পারবো না। তো এগুলি আমরা এই জন্য তো আমরা একদিকে দেখুন আমরা পুকুর খনন করছি, আবার পুকুর বানানো হচ্ছে, পুকুর খনন করছি, সব পুকুর বানানো হবে না, মানুষ কোথায় থাকবে? খুব ক্রুশিয়াল ইস্যু, সরকারকে প্রশ্ন তোলা যায়। আপনি যদি থাকতেন আমাকে কি সাজেশন দেবেন? আপনি ক্রিটিক্যাল। এই জন্য এই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আজকে ক্যাবিনেট আলোচনা হয়েছে, এটা নিয়ে ডিটেলস আমরা পার্টিকুলার এই ইস্যুতে বলব, কারণ গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আবার ভাবতে হবে, আমাদের জিএসডিপির এগ্রিকালচার সবচেয়ে বেশি। আমরা চাইছি এখন যে কোনো ভাবেও, দেখবেন বড় বড় স্টেট জিএসডিপি আমাদের তুলনায় তাদের ইন্ডাস্ট্রিতে বেশি, সার্ভিস সেক্টরে বেশি, আমরা কিন্তু এগ্রিকালচারে বেশি। তো এগ্রিকালচার ঠিক রাখবো, এই জন্য বলছি নিউ টেকনোলজি, হাইড্রোপনিক সিস্টেম, মাটি ব্যবহার করবো না, মাটি ব্যবহার করবো না। আপনারা বিচ্ছন্ন মরুতে যাবেন, বিচ্ছন্ন আমাদের যে সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে সবজি, গিয়ে দেখবেন নো মাটির বলতে কোনো উল্লেখ নেই, সেখানে অন্য জিনিস। সেই জন্য বলছি মাটিকে যত বেশি কম ব্যবহার করে নতুন টেকনোলজির মাধ্যমে কৃষিতে ডেভেলপ করা যায়, সেই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের 26,000 মধ্যে কে না করেছে? 10,000 টিকতে। এটা করে টিচার ব্যাংক, এটা করে টিচার ব্যাংক। যদি টিচার ব্যাংক থাকতো আর কোনো টেট পরীক্ষা নিতে হয় না, বা টিচার ব্যাংক থাকলেও বারবার টেট পরীক্ষা নেওয়া যায়, ওইখানে কেন 26,000 মধ্যে মাত্র 300 টিকে? এটা দিয়ে প্রমাণিত হয় অতীতে যে শিক্ষা ব্যবস্থা ছিল ত্রিপুরায় শেষ করে দিয়েছে। তার মানে মাস্টার ডিগ্রি পাস, বিএ পাস, টেটে টিকছে না, তার মানে যোগ্য না। বিএ পাস, এমএ পাস, বা যোগ্য না। আমি পুলিশের ক্ষেত্রে বলছি, এটা দিয়ে প্রমাণ হয় ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা কি ছিল। দেখবেন এখনই কিন্তু এটাকে বলে এমপ্লয়েবিলিটি রেট। বিশেষ করে মোদিজি আসার পরে এমপ্লয়েবিলিটি রেট এখন বলতে পারছি না, সময় দিলে বলতে পারতাম, ওই পাতারা বাইর করো। এমপ্লয়েবিলিটি রেট আগে কত ছিল? আজকের দিনে
ওই স্কিল ডেভেলপমেন্ট আমাদের ছেলেরা এক্সপার্ট আছে। আপনারা শুনলেন সেখানে মন্ত্রীর বক্তব্য। আগামীকাল আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে কর্মসূচি শুরু হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান, তার বিশ্রামগঞ্জ থেকে রাজ্যস্তরীয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যে সেই বার্তা ছড়িয়ে দিতে 800-রও বেশি জায়গায় প্রচার অভিযান চালানো হবে। সেদিক থেকে রাজ্যের কৃষকরা কতটা উপকৃত হবেন আর সত্যি অর্থে এই আয়োজন থেকে কৃষকদের বিকাশে কতটা সরকারের পরিকল্পনা বাস্তবে রূপায়ণ হবে সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।